সংবাদ নিবেদন করছে মিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতীক। জয়রাম একোয়া, another name of purity. লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই শুধু লং তরাই। উত্তর জেলার ত্রিপুরা অসম সীমান্তবর্তী এলাকার চুড়াইবাড়িতে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড পরীক্ষায় বসল কচিকাঁচা ছাত্রছাত্রীরা। উক্ত এলাকার চুড়াইবাড়ি পাবলিক স্কুলের 25 জন ছাত্রছাত্রী আজ অলিম্পিয়াড পরীক্ষায় অংশ নেয়। হরিয়ানা বোর্ডের সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশনের আজ ছিল ন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষা। গোটা ভারতবর্ষে হচ্ছে অলিম্পিয়াড পরীক্ষা। আগামী 16 ডিসেম্বর উক্ত স্কুলের ছাত্রছাত্রীরা ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক অলিম্পিয়াড পরীক্ষায় বসবে। মূলত ধর্মনগর শহর বাদ দিলে কদমতলা কর্তৃ বিধানসভা একটি স্কুলে এই অলিম্পিয়াডের পরীক্ষা হতো, কিন্তু সর্বপ্রথম চোরাইবাড়ি পাবলিক স্কুলের ছাত্রছাত্রীরা অলিম্পিয়াড পরীক্ষার সুযোগ পায়। এদিকে চোরাইবাড়ি পাবলিক স্কুলের প্রিন্সিপাল হোসেন আহমেদ হানি জানিয়েছেন, পিএসসি ফাউন্ডেশনের চোরাইবাড়ি পাবলিক স্কুলটি মন্ত্রিশ্বরী মেথড অফ টিচিং পদ্ধতি নিয়ে 3 বছর যাবৎ চলছে। উক্ত স্কুলে মোট 170 জন ছাত্রছাত্রী রয়েছে, শিক্ষক রয়েছেন 8 জন। তাছাড়া উক্ত স্কুলে পুঁথিগত শিক্ষা ছাড়া সঙ্গীত, নৃত্য, ক্যারাটে সহ যোগা প্রশিক্ষণও দেওয়া হয়। প্রিন্সিপাল আরও জানিয়েছেন, কদমতলার একটি স্কুল বাদ দিলে এই বৃহত্তর এলাকায় সর্বপ্রথম চোরাইবাড়ি স্কুলের ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড পরীক্ষায় বসার সুযোগ পেল 25 জন ছাত্রছাত্রী। সেই অলিম্পিয়াড পরীক্ষায় বসাতে আগামী দিনে কচিকাঁচা ছাত্রছাত্রীদের পুঁথিগত বিদ্যা সহ প্রফেশনালে অনেকটাই লাভান্বিত হবেন বলে জানান প্রিন্সিপাল। তিনি আরও বলেছেন, এখন পর্যন্ত সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা পাননি, তবে সরকারি সুযোগ সুবিধা পেলে স্কুলটিকে বিস্তার করে স্থানীয় এলাকায় ছাত্রছাত্রীদের মধ্যে গুণগত শিক্ষা পৌঁছে দিতেন। তাছাড়া উক্ত এলাকার সকল অভিভাবকরা চোরাইবাড়ি পাবলিক স্কুলের পাশে থেকে সাহায্যের হাতে বাড়ানোর অনুরোধ করেছেন প্রিন্সিপাল। আমরা চোরাইবাড়ি পাবলিক স্কুল থেকে বিলং করে আমাদের স্কুল আজকে 3 বছর থেকে আমরা রান করছি। আজকে যে একটা ইন্টারন্যাশনাল পরীক্ষা চলছে, অলিম্পিয়াড এক্সাম, সেই পরীক্ষাটা অল ওভার ইন্ডিয়াতে, সমগ্র ভারতে এই পরীক্ষাটা হচ্ছে আজকের দিনে। সো এই পরীক্ষাটা অ্যাকচুয়ালি অর্গানাইজ করে সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশন, SOF বলে একটা ফাউন্ডেশন বোর্ড আছে গুড়গাঁও, হরিয়ানাতে। সো আজকের দিনে সমগ্র ভারতে হচ্ছে, আমাদের স্কুলে হচ্ছে ক্লাস 1 থেকে ক্লাস 3 পর্যন্ত যে বাচ্চারা দিচ্ছে, 25 জন বাচ্চারা দিচ্ছে এখানে। সেখান থেকে এটাকে বলে লেভেল 1, সেখান থেকে 5-6 জন বাচ্চাদেরকে সিলেক্ট করা হবে লেভেল 2তে যাওয়ার জন্য। সো লেভেল 2টা হবে ডিস্ট্রিক্ট লেভেলে, তারপর লেভেল 3 হবে স্টেট লেভেলে। এভাবে বাচ্চাদেরকে এক লেভেল পরে অন্য লেভেলে অনেক বেশি বাচ্চাদেরকে অপরচুনিটিস ওরা দেবে বা দিচ্ছে, যাতে কি হয় দেখেন, সমাজের বাচ্চাদেরকে আমরা একটা অপরচুনিটিজের রুম খুলে দিই আমরা, যাতে ওরা ভেতরে ঢুকে নিজের স্কিল কোয়ালিটিকে রিপ্রেজেন্ট করতে পারে। বাকি হচ্ছে আমাদের স্কুলে এখন পর্যন্ত 3য় বছরে আমাদের স্কুলে অলমোস্ট 180 স্টুডেন্ট আমরা পেয়েছি। সেখান থেকে আমাদের নেক্সট ইয়ার আমরা ক্লাস 4 এবং ক্লাস 5 আমরা ডেভেলপ করতে যাচ্ছি। আমরা এক্সটার্নাল যেমন যোগা বা কারাটে আমরা ইন্ট্রোডিউস করছি এবং আমরা রেগুলার প্র্যাকটিস করছি স্কুলের মধ্যে। সো এগুলো জিনিস দেখেন, শারীরিক শিক্ষা বাচ্চাদের অত্যন্ত প্রয়োজনীয়। পুঁথিগত শিক্ষা ছাড়াও এগুলো, পুঁথিগত শিক্ষা দেখেন লিমিটেড শিক্ষা, কিন্তু শারীরিক শিক্ষা হচ্ছে আনলিমিটেড শিক্ষা। ও নিজের স্কিলটা দেখাতে পারে, রিপ্রেজেন্ট করতে পারে সমাজের মধ্যে। সো এগুলো অত্যন্ত জরুরি, অত্যন্ত ইম্পর্টেন্ট, যেগুলো আমরা শুরু করছি। এগুলো আশেপাশে কোথাও আমরা দেখিনি। সরকারি সুযোগ সুবিধা অ্যাকচুয়ালি এখন পর্যন্ত আমরা কিছু পাইনি, আশা করি আমরা পাবো ইন ফিউচারে। আমাদের অনেক স্ট্র্যাটেজিক প্ল্যান আছে যেগুলো আমরা চলছে। সো আশা করি আমরা এই ভবিষ্যতে পাবো, সেটা আমাদের আশা। চোরাইবাড়ি থেকে কিশোর মল্লিকের রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। রাজ্যে একটা সময় ক্লাবগুলোর মধ্যে রক্তদান উৎসবের আয়োজন করা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল, কিন্তু বর্তমানে ক্লাবগুলোর মধ্যে রক্তদানের প্রবণতা আগের চেয়ে অনেকটাই কম। সেই জায়গা থেকে ক্লাবগুলোকে বের করে আনতে হবে, দায়িত্ব নিতে হবে বাম যুবকর্মীদের। বামপন্থী যুবকর্মীরা নতুন পৃথিবী, নতুন সমাজের জন্য কাজ করছে, তাই রক্ত ঝরবে। মঙ্গলবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বামপন্থী 2 যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এই কথাগুলো বলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। অসুস্থ সময়ে আপনার রক্ত দেশময় সুস্থতা ছড়াক, এই স্লোগানকে সামনে রেখে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, ত্রিপুরা রাজ্য কমিটি এবং উপজাতি যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে 24 বারের অধিক যারা রক্তদান করেছেন তাদের সম্বর্ধনা প্রদান করা হয় মঙ্গলবার। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত মহতী সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার। এই রক্তদাতার সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর 2 প্রাক্তন রাজ্য সম্পাদক
সম্পাদক অমল চক্রবর্তী, তাপস দত্ত, বর্তমান সম্পাদক নবারুণ দেব, সভাপতি পলাশ ভৌমিক, ডিওয়াইএফআই কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব। অত্যন্ত 24 বার রক্ত দিয়েছেন এমন প্রায় 2 শতাধিক রক্তদাতাকে সম্বর্ধনা জানানো হয়। মূলত আগামী প্রজন্মের রক্তদাতাদের উৎসাহিত করার জন্যই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে 2 বামপন্থী যুব সংগঠন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী আয়োজকদের অভিনন্দন জানিয়ে বলেছেন, রক্তদান মনের প্রসারতা, ঐক্য, ভ্রাতৃত্ব সুসংহত করতে দারুণ সাহায্য করে। যত দান করা হবে ততই অশান্তি দূর হবে, তৈরি হবে শান্তির বাতাবরণ। রক্তদান একটি মানুষকে বাঁচানোর জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রক্তদান কর্মসূচি প্রসারিত করার ক্ষেত্রে সরকারেরও দায়িত্ব বেশি। তবে সরকারের দায়িত্ব নিয়ে শুধু গালমন্দ করলে চলবে না, এতে কোনো লাভ হবে না। সংখ্যায় কত হলো সেটা বড় কথা নয়, কাজটাই হলো আসল। আর সেই কাজটা করেই রক্তদাতাদের সংখ্যা বাড়াতে হবে। প্রকাশ্যে এগুলো করা যাবে না, তাহলে কেন করা যাবে না? প্রকাশ্যে যদি অন্য উৎসব করা যায়, তাহলে এই ধর্মাবলম্বী যারা তারা প্রকাশ্যে সপ্তাহে একদিন কেন এটা করতে পারবে না? তারা তো কারো জায়গায় নিয়ে নিচ্ছে না। অদ্ভুত ঘটনা আপনাদের বলছি, অন্য পত্রিকায় এই সংবাদ উঠেনি। আমি সকালবেলা 3-4টা লোকাল পত্রিকা পড়ি। এটা পড়ার পর আমার অনুসন্ধান হলো, দেখি তো আমি যে বাকি পত্রিকাগুলি পড়ি সবগুলি আমি পড়তে পারি না, অন্তত 3-4টা আমি পড়ি, দেখি তো এর মধ্যে সংবাদ আছে কিনা। নাই। আমি তার জন্য সাংবাদিক বন্ধু যারা তাদের তো দায়ী করবো না, চালক মালিক তার ভাবনার উপর নির্ভর করবে। তাহলে যে পত্রিকাটা পড়ে সংবাদটা আমি আহ্বান করলাম, তাতে কিন্তু পরের পর্যায়ে লেখা হলো, সরকার যখন দিচ্ছে না তখন দেখা যাচ্ছে কোনো মানে ব্যবসায়ী বা কোনো বড় বাড়ির মালিক তার জায়গা জমি আছে, এখন হয়তো কিছু করছেন না, বা কারো হয়তো ছোটখাটো কারখানা আছে বা বড় কারখানাও আছে। বড় কারখানার মালিক হলেই তিনি অমানুষিক মনে করার কারণে খালি জায়গায় তাদেরকে ডেকে নিয়ে বলছেন, আমার এই জায়গাটা তোমরা তোমাদের নষ্ট করো। অসাধারণ ঘটনা। এর থেকেও কিন্তু সরকারের কোনো আপনার সেখানে সম্মিত ফিরছে না, যে আমরা বাধা দিচ্ছি, আমাদের নাকের ডগায় আমাদেরকে লজ্জা দিয়ে তারা তাদের জায়গা দিচ্ছে। ওখানে গিয়ে তো বাধা দিতে পারবে না। আমার বাড়ির উঠোনে তারা সেখানে প্রার্থনা করছে, আপনি বাধা দেবেন, এটা বলতেই পারেন, আইন তো তার পক্ষেই দাঁড়াবে। তাহলে এরকম এই কথাটা আমি উল্লেখ করলাম, এইটা কোথায় যাচ্ছে না। আগরতলা থেকে প্রবীর দেববর্মার রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। সোমবার বালিছড়া এডিসি ভিলেজে তালা ছড়িয়ে ভিলেজ সচিব সহ জিআরএস কে তালা বন্দী করে রাখল স্থানীয় এলাকাবাসী। উত্তর জেলার কালাছড়া ব্লক অধীন একমাত্র এডিসি ভিলেজ বালিছড়া এডিসি ভিলেজ। উক্ত ভিলেজটির নির্বাচিত কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়াতে ভিলেজের সচিব এই ভিলেজটি পরিচালনা করছেন। কিন্তু গত 15 আগস্ট স্থানীয় একটি ক্লাবে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় ভিলেজ থেকে 15,000 টাকা দেওয়ার কথা থাকলেও আজ অবধি মেলেনি বলে অভিযোগ। তাছাড়া বালিছড়ায় শোকা মরশুমে তীব্র পানীয় জলের সংকটে দেখা দেয়, কিন্তু পানীয় জলের উৎস নির্মাণ এবং সংস্কারের কোনো উদ্যোগ নেই ভিলেজ সচিবের। এমনকি বিগত দুর্গাপুজোতে কাজ দেওয়া হলেও বড়দিনের আগে কেন গ্রামের মানুষকে কাজ দেওয়া হলো না? মূলত এই সকল দাবিতে ভিলেজ সচিবকে তালাবন্দি করে রাখে স্থানীয় জনতা। তালাবন্দির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোরাইবাড়ি থানার পুলিশ। ভিলেজ সচিব মুজিবুর রহমান সহ জিআরএস কে সোমবার সন্ধ্যা 6টা অবধি তালাবন্দি করে রাখা হয়। পরে অবশ্য লিখিত আশ্বাস পেয়ে এলাকাবাসী তাদের মুক্ত করে দেন। যেটি দাবি হচ্ছেন, দুঃখের সাথে বলতে হয়, আমাদের কালাছড়া দ্বীপ ব্লকের মধ্যে শুধু একটি এডিসি ভিলেজ, সেটি হচ্ছে আমাদের বালিছড়া এডিসি ভিলেজ। এবং এখানে আমরা মিশ্র জাতি বসবাস করি। এখানে আমাদের মুসলিম, হিন্দু, খ্রিস্টান নিয়ে বসবাস করি। এবং আমাদের মেন আজকে যে উদ্দেশ্য যেটি হচ্ছে আমাদের দুঃখের সাথে করতে হয়, যেটি হচ্ছে আমরা প্রত্যেকটি বছরে আমাদের স্বাধীনতা দিবস পালন করার উপলক্ষে আমরা একটি ফুটবল নকআউট টুর্নামেন্ট সেটি আমরা রিলিজ করি আমাদের বিওয়াইসির তরফের থেকে। এবং সেটি আমরা দিয়েছি অনেকটা আমাদের বিল পাওয়ার জন্য। সেখানে যেটি আমরা ইউজ করেছি টাকা, যেটি এক্সপেন্ডিচার সেটি করার পরে আজ পর্যন্ত চেক ইস্যু হওয়ার পরে সেটি অনেক দিন ধরে টানাটানি হচ্ছে। সেক্রেটারি বলছে এটি কালাছড়া আরডি ব্লক দিবেন, আরডি ব্লক বলছেন উনি সাবজোনালের জেডিও দিবেন, সেটি বলে অনেক দিন টানাটানি হচ্ছে, সেটি হচ্ছে না। এবং আরেকটি দ্বিতীয় দাবি হচ্ছেন, আমাদের প্রত্যেকটি বছরের আমাদের খ্রিস্টান এখানে বসবাস বেশি আসি। আমাদের সবচেয়ে বড় উৎসব সেটি হচ্ছে আমাদের ক্রিসমাস বড়দিন বলি। সেই জন্য আমাদের প্রত্যেকটি বছর আমাদের কাজকর্ম করার জন্য আমাদের খ্রিস্টানের এই যে কী বলবো গির্জা পাঠ এবং রাস্তা সেটি আমরা জঙ্গল টঙ্গল দিয়ে আমরা সাজাই। সেই জন্য আমরা এবার যেভাবে আমাদের রিপোর্ট পেয়েছি সেই ধরনের কোনো ধরনের ফান্ড পাবো না।
এবং আমাদের এখানে আমাদের বালিচড়া এডিসি ভিলেজের মধ্যে যেটি কুয়া রয়েছে সেটিও মধ্যে কোনো ধরনের কাজ হচ্ছে না, সেটি শুধুর মধ্যে কাজ কিছুটা হওয়ার পরে সেটি ব্লক হয়ে গেছে। মানে আমাদের এডিসি ভিলেজ বালিচড়ার মধ্যে সবচেয়ে আমাদের বড় সমস্যা হচ্ছেন পানীয় জল। চোরাইবাড়ি থেকে কিশোর মল্লিকের রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। চলন্ত বাইক এবং অটোরিকশার মধ্যে সংঘর্ষে আহত অটো যাত্রী সহ 2 জন। বর্তমানে তাদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তেলিয়ামুড়া অমরপুর সড়কের গামাইবাড়ি এলাকায় মঙ্গলবার আনুমানিক দুপুর 2:30 নাগাদ। সংবাদে প্রকাশ, একটি অটো যাত্রী বোঝাই করে তেলিয়ামুড়া থেকে খাসিয়া মঙ্গল এলাকায় যাচ্ছিল। অপর দিক থেকে আসে একটি মোটর সাইকেলের সাথে সংঘর্ষ ঘটে। তাতে গুরুতর আহত হন প্রসেনজিৎ সরকার এবং অটো যাত্রী অজিত দেববর্মা। স্থানীয় এলাকাবাসীরা ঘটনাটি প্রত্যক্ষ করে খবর দেয় তেলিয়ামুড়া দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে আহত 2 জনকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা চলছে বলে খবর। আহত 2 জনের বাড়ি তেলিয়ামুড়ায় বলে জানা যায়। 2 জন ব্যক্তি বাইক বা অটোর সংঘর্ষ করে আহত হয়েছেন। পায়ের মধ্যে গুরুতর একটা চোট আছে। আমরা এক্সরের জন্য বলেছি, ওনাদের ওই প্রাইমারি ট্রিটমেন্ট হবে, ড্রেসিং শিলি লাগবে, পরে এক্সরে করতে পাঠাবো। এক্সরে করে দেখা করে যা সিদ্ধান্ত করে নেব। আর 2 জন ব্যক্তির নাম হলো প্রসেনজিৎ সরকার, 24 বছর বয়স, আর আরেকজন হলো প্রদীপ দেববর্মা, 52 বছর বয়স। দুজনের পায়ে আঘাত হয়েছে বলে। তেলিয়ামুড়া থেকে পার্থ রায়ের রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। 16 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা দিবস। বাংলাদেশে এই বিশেষ দিনকে বিজয় দিবস হিসেবে পালন করা হয়। সরকারিভাবে এই দিনটিতে ছুটি ঘোষণা করা হয়। ভারতেও এই দিনটি বিজয় দিবস হিসেবে উদযাপিত হয়। মঙ্গলবার আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশনার অফিসে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী হাই কমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন। তাছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী হাই কমিশনারের প্রথম সচিব সহ অন্যান্যরা। আগামী 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অন্যান্য কর্মসূচিও করবেন বলে জানিয়েছেন আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশনার। তাছাড়া তিনি আরও বলেন, এবার বিজয় দিবস 50 বছর হয়েছে, তাই কোভিড পরিস্থিতিকে সামনে রেখে দিবসটিকে পালন করা হবে। সকাল 9টায় জাতীয় পতাকা উত্তোলন, তারপর বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ এবং শহীদদের প্রতি 1 মিনিট নীরবতা পালন করা হবে বলেও জানিয়েছেন তিনি। নমস্কার, শুভ সকাল। আমাদের সাংবাদিক ভাই বন্ধুরা, আপনারা জানেন 16 ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। প্রতি বছর এই মহান বিজয় দিবসকে আমরা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালন করে থাকি। এবছর আমাদের বিজয়ের 50 বছর। তো এই বিজয়ের 50 বছর উপলক্ষে এবছর আমরা চাচ্ছি আরও একটু জাঁকজমকপূর্ণভাবে পালন করতে। যদিও কোভিড পরিস্থিতির কারণে আমাদের বিশেষ করে ভিসা রেস্ট্রিকশন, বর্ডার রেস্ট্রিকশন, বিভিন্ন কারণেই আমরা ঠিক ওইভাবে জাঁকজমকপূর্ণভাবে করতে পারছি না। তারপরেও আমাদের যতটুকু আমাদের সম্ভব আমরা এখানকার স্থানীয় সংস্কৃতি কর্মী, শিল্পী সবাইকে নিয়ে, যেহেতু বিজয়ের দিন, এটা আনন্দের দিন, আমরা সর্বোচ্চ আমাদের সামর্থ্যের মধ্যে থেকে আমরা এই দিবসটিকে পালন করব। এবং আমাদের যে কর্মসূচি রয়েছে আমাদের 2টি পর্বে ভাগ করেছি। সকাল 9টায় আমরা আমাদের এটা অভ্যন্তরীণ পর্ব, আমরা বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করব। তারপরে আমাদের মাননীয় মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই দিবস উপলক্ষে যে বাণী প্রদান করবেন সেই বাণী আমরা পাঠ করব। এরপর আমাদের দ্বিতীয় পর্ব শুরু হবে। সেই দ্বিতীয় পর্বের শুরুতেই আমরা সকাল 10 ঘটিকায় আমাদের জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করব। এরপর 10:05 আমরা মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করব। এরপর আমাদের আলোচনা অনুষ্ঠান শুরু হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, পটভূমি, যুদ্ধকালীন সময়ে যে যুদ্ধ, সেই যুদ্ধে ভারতবর্ষ, আমাদের বন্ধু রাষ্ট্র সহ অন্য সকল আমাদের রাষ্ট্রসমূহের ভূমিকা, বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জন, এগুলো নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান হবে। আলোচনার পরে হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ত্রিপুরা রাজ্যের শিল্পীবৃন্দ আছেন,
ওনারা অংশগ্রহণ করবেন। এর মধ্যে নাচ থাকবে, গান থাকবে। ওদিনে আমরা একটা আবৃত্তির একটা প্রোডাকশন আমরা আমাদের তরফ থেকে আমরা এটা মোড়ক উন্মোচন করার আশা রাখছি। আগরতলা থেকে প্রবীর দেববর্মার রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। আগরতলা বইমেলা আমাদের রাজ্যের এক ঐতিহ্য, তাকে সবসময় রাজ্যের সরকার এগিয়ে নিয়ে যেতে চায়। তারই পরিপ্রেক্ষিতে আজ তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 1 নম্বর হল ঘরে 40তম আগরতলা বইমেলা 2022-এর প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিনের বৈঠকে মন্ত্রী সকলের বক্তব্য সম্পর্কে অবগত হন এবং কিভাবে আসন্ন বইমেলাকে আরো সুন্দর করে সকলের সহায়তায় সম্পূর্ণ করা যায় সেই বিষয়ে আলোকপাত করেন। এদিনের বৈঠকে মন্ত্রী সকলের বক্তব্য সম্পর্কে অবগত হন এবং কিভাবে আসন্ন বইমেলাকে আরো সুন্দর করে তোলা যায় সেই বিষয়ে আলোচনা করেন। এদিনের প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাতারঘাট কেন্দ্রের বিধায়িকা শ্রীমতী মিমি মজুমদার, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সুবল কুমার দে, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রশান্ত কুমার গোয়েল, টিআইডিসি চেয়ারম্যান টিঙ্কু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর অরুণোদয় সাহা, এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সত্যদেব পোদ্দার, আগরতলা বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রথম সচিব SM আসাদুজ্জামান, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের সম্পাদক, দ্য অল ত্রিপুরা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুভাষ দেব, বিশিষ্ট শিক্ষাবিদ সুব্রত চক্রবর্তী সহ বিভিন্ন দপ্তর, সামাজিক সংস্থার প্রতিনিধিগণের পাশাপাশি অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই বুক ফেয়ারটা আমি যেটা বলছিলাম যে ইমোশন জড়িত, যেটা প্রত্যেকের বক্তা তার বক্তব্যে বেরিয়ে এসছে, যেটা আমাদের একটা ইমোশন, একটা পেশন, যে বই নিয়ে যাব, মানুষের সঙ্গে আদান প্রদান হবে, কথাবার্তা হবে, বাংলাদেশ থেকে বুদ্ধিজীবীরা আসবে, সংস্কৃতি প্রেমী লোকরা আসবে এবং এই বইমেলাকে কেন্দ্র করে শুধু বই কেনা বেচা নয়, সাংস্কৃতিক যে পরিমণ্ডল গড়ে ওঠে আগরতলার মধ্যে, আগরতলার বুকে, সেটাকে আমাদের রেস্টোর করতে হবে, আগামী দিনে বাঁচিয়ে রাখতে হবে। তো তার দিকে লক্ষ্য রেখেই আগামী দিনে আমরা কাজ করব। এখানে ডক্টর অরুণোদয় সাহা বিদ্বান ব্যক্তি, উনি বলছিলেন একই কথা যে আমাদের সেটাকে রেস্টোর করে আগরতলার যে কালচারাল পরিবেশটা, কারণ সাংস্কৃতিক মানসিকতা সম্পন্ন যদি আমরা নিজেদেরকে তৈরি করতে না পারি, এটা পরিবার, একটা সমাজ, একটা রাজ্য, একটা দেশ কখনোই চলতে পারে না, এগোতে পারে না। আমরা যতই ডিজিটালাইজেশনের দিকে যাই না কেন, সংস্কৃতি আমাদের থাকতে হবে। ত্রিপুরা রাজ্যের সংস্কৃতি একটা রয়েছে, সেই সংস্কৃতিটাকে আমাদের বাঁচিয়ে রেখে আগামী দিনে আমাদের সমস্ত কিছু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো স্বাভাবিকভাবে যেহেতু আমি আইসিএ দপ্তরের দায়িত্বে রয়েছি, এখানে বসে আমার সেক্রেটারির সঙ্গে আমার কথা হচ্ছিল, প্রতিদিন আমার ডাইরেক্টর সাহেবের সঙ্গে কথা বলি যে ত্রিপুরা রাজ্যে আমরা রাজ্যের যারা মেধারা রয়েছেন, ট্রাইবেল, নন ট্রাইবেল, আমরা প্রত্যেকের মা বাবা স্বপ্ন দেখেন যে আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, ব্যবসায়ী হবে, আইনজীবী হবে। কিন্তু তার বাইরে আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ, আমাদের পার্শ্ববর্তী আসাম, মণিপুর, পশ্চিমবাংলা, প্রত্যেকটি জায়গায় আমাদের সাংস্কৃতিক মানসিকতা সম্পন্ন যারা লোকরা রয়েছেন, যারা ফিল্ম, থিয়েটার সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করেন, তাদের কিন্তু একটা এভিনিউ রয়েছে। আগরতলা থেকে প্রবীর দেববর্মার রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। বিদ্যালয়ের শিক্ষক বদলের প্রতিবাদে পথ অবরোধে বসল কচিকাঁচা ছাত্রছাত্রীরা। ঘটনা মঙ্গলবার সকালে উদয়পুর মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অধীন দাতারাম বাজার এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গুরজি থানার পুলিশ। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার বিবরণী জানা যায়, পতিরাং রিয়াং চৌধুরী পাড়ার নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষক বিদ্যাজয় রিয়াং এর বদলির প্রতিবাদে মঙ্গলবার সকাল 8টা থেকে দাতারাম বাজারে হাতে প্ল্যাকার্ড নিয়ে পথ অবরোধে বসে বিদ্যালয়ের কচিকাঁচা ছাত্রছাত্রীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গুরজি থানার পুলিশ। দীর্ঘক্ষণ পথ অবরোধে চলার পর অবশেষে সমস্যা সমাধানের মৌখিক প্রতিশ্রুতিতে পথ অবরোধ প্রত্যাহার করা হয়। এদিকে এই পথ অবরোধের ফলে রাস্তার দুধারে দেখা দেয় বিশাল যানজট। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। बिट्टू, बहू कब से तैयार होकर बैठी है? टेस्ट के लिए जाना बेटा। टेस्ट ही तो देख रहा हूँ माँ। ये टेस्ट जल्द से जल्द होना जरूरी है।
माँ क्या जल्दी जल्दी लगा रखी है? टेस्ट कराने में थोड़ी देर हो गई तो क्या हो जाएगा? देख बेटा, देखा, इसलिए समय पर पहुंचना जरूरी है। गर्भावस्था के पहले 3 महीनों के अंदर जल्द से जल्द HIV की जांच जरूर करवाएं ताकि शिशु को HIV संक्रमण से बचाया जा सके और मां और शिशु एक स्वस्थ और लंबी जिंदगी जी सके। जांच जितनी जल्दी, सुरक्षा उतनी पक्की। गर्भावस्था की पहली जांच में ही HIV टेस्ट जरूर कराएं। सीमा, सीमा, उठो। क्या हुआ? चेकअप के लिए जाना है ना। सोने दो ना। उठो। अगले हफ्ते चल पड़ते, थोड़ी देर हो जाएगी तो क्या हो जाएगा? देखा, इसलिए जरूरी है टाइम का ख्याल रखना। गर्भावस्था के पहले 3 महीनों के अंदर जल्द से जल्द HIV की जांच जरूर करवाएं ताकि शिशु को HIV संक्रमण से बचाया जा सके और मां और शिशु एक स्वस्थ और लंबी जिंदगी जी सके। समय का मोल HIV पे कंट्रोल। गर्भावस्था की पहली जांच में ही HIV टेस्ट जरूर कराएं। गुड मॉर्निंग पापा, अभी आपकी चाय लाई। बहुत अच्छा लगता है जब रखता है कोई यूं ख्याल मेरा। अरे भैया, ये किस तरफ से ले जा रहे हो हमें? बहन जी, वो रास्ता खराब था इसलिए। जब रखता है कोई। जब पूरी दुनिया आपके और आपके बच्चे की देखभाल करना अपना फर्ज समझती है तो क्यों ना HIV की जांच करवा के एक छोटा सा फर्ज आप भी निभाएं। अगर आप माँ बनने वाली हैं तो पहले 3 महीने के अंदर HIV टेस्ट जरूर करवाएं। बच्चे को HIV से बचाने के लिए जल्द पता लगाना और वक्त पर दवाई लेना जरूरी है। চেন্নাই অ্যাপোলো হাসপাতালের প্রখ্যাত অর্থোপেডিক্স MS, MCH, FIJR, FIES ডক্টর কুনাল প্যাটেল আগামী 18 ডিসেম্বর 2021 আর্থাইটিস, হাঁটু এবং কাঁধের ব্যথা সংক্রান্ত যে কোনো রোগী দেখবেন। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন অ্যাপোলো ক্লিনিক, মেহেরপুর, বীরবল বাজার, শিলচর ইউকো ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 7099090111 অথবা 7099090222। तू जानता है क्या, अपन पूना का नया भाई है। तू पुणे का नया भाई है, मैं पहले से हिंदुस्तान का भाई हूँ। मोहब्बत में यूं हद को प्यार की तड़प बेटी ने सुनी थी, अब प्यार की तड़प बाप झेलेगा। तुमसे भी ज्यादा तुमसे प्यार किया। ज्यादा तुमसे प्यार किया। मोहब्बत में यूं हद को प्यार की तड़प बेटी ने सुनी थी, अब प्यार की तड़प बाप झेलेगा। तुमसे भी ज्यादा तुमसे प्यार किया। নমস্কার, আমি দীপা কর্মকার। সর্বপ্রথমে সকলকে জানাই প্রণাম। HIV এবং এইডস কোনো ছোঁয়াচে রোগ না। আমাদের রাজ্যে খুব ইয়ং জেনারেশন এই রোগে আক্রান্ত হচ্ছে। তো আমি চাইবো সকল বাবা মা, ফ্যামিলি, প্যারেন্টস এবং বড়দের কাছে যাতে ওরাও ওনাদের বাচ্চাদের বোঝায় যে এবং ওই ব্যাপারে ডিসকাস করে HIV এবং এইডস নিয়ে।
তো আই থিঙ্ক সবাই বুঝতে পারবে, কারণ লাস্ট টাইম কিছুদিন আগে অনেক প্রায় 50 জনের মতো ইয়ং বাচ্চারা এরকম HIV AIDS রোগে আক্রান্ত হয়েছে। পুরো রাজ্যে এই রোগের চিকিৎসা চলছে বিনামূল্যে। তো আমি চাইবো আপনারা বাচ্চাদের সাথে কথা বলুন এই ব্যাপারে, এবং যাতে ইয়ং জেনারেশন এই রোগ থেকে দূরে থাকে, এটাই আমার আশা থাকবে। রাজ্য সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অধীনে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি এইডস এবং HIVর কাজ করে চলেছে, এবং আমরা ওদের সাথে আছি। আমার আশা থাকবে ত্রিপুরা রাজ্য এইডস থেকে মুক্ত হবে একদিন। ত্রিপুরা রাজ্যে সকল হাসপাতালে HIV রোগীদের চিকিৎসার ব্যবস্থা আছে। আমি চাইবো যদি কেউ HIV রোগী আপনাদের কাছে আসে তাহলে ওদের সহযোগিতা করুন এবং ওদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করার সাহায্য করুন। HIV AIDS রোগটাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজ্ঞান অনেকটা এগিয়ে গেছে। HIV এবং AIDS রোগটা সম্পর্কে জানলে ওই রোগ থেকে মুক্ত পাওয়া যায়। আমার সুস্থ শরীর আমাকে খেলতে দেয়, তো প্রত্যেকটা ছেলে মেয়েদের শরীর সুস্থ রাখা খুব দরকার। যদি শরীর ঠিক না থাকে তাহলে আমরা যে যার কাজটা করতে পারবো না। রাজ্যবাসীর কাছে আমার একটা লাস্ট বার্তা, নো এইডস নো এইডস, অর্থাৎ KNOW এইডস NO এইডস, অর্থাৎ এই রোগটা সম্পর্কে জানলে তাহলে আর এই রোগটা হবে না। HIV আক্রান্ত রোগীদের সবাইকে বলছি, আপনারা একদম ভয় পাবেন না, আমরা সবাই আপনাদের সাথে আছি। आपने अपनी टीबी की दवाई तो ली ना? ले लिया मैंने। एक मिनट में। क्या हुआ? ठीक। बेटा तूने अपनी जांच करवाई? हाँ माँ, टीबी निकली, लेकिन डॉट्स का इलाज शुरू कर दिया है। जिंदगी के हर कदम पे आप डबल सावधानी लेते हैं, तो टीबी के इलाज में भी ऐसा जरूर कीजिए। टीबी संक्रमित मरीजों को अपनी HIV की जांच जरूर करवानी चाहिए, ताकि आपके टीबी के इलाज में कोई रुकावट ना आए।